আসসালামু আলাইকুম। মুশফিকুস সালিহিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করে সিআইডি। আদালতে তা আমলে নিয়ে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জয় বাংলা ব্রিগেড নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা করা ছিল বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্র। এ অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়া অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও ৫০৩ জনকেও আসামি করা হয়েছে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। ২০২০ সালের নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় মেয়র তাপসের বিজয়ী হবার ফলাফলকে অবৈধ ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম একথা বলেন। তার স্থলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন বিচারক। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে ঈদের পর গ্যাজেট প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। নাজিবুর রহমানের রিপোর্ট। দলীয় সরকারের অধীনে আধিপত্য বিস্তার করে ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। নির্বাচনে ভোট চুরি ও অনিয়মের অভিযোগ আনেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফলাফল ও গ্যাজেট বাতিল চেয়ে নির্বাচনের ১ মাস পর আদালতে মামলা করেন ইশরাক হোসেন। আসামি করা হয় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, বিজয়ী প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও তৎকালীন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সহ ৮ জনকে। এ মামলায় ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার ভোট গ্রহণে কারচুপি ও অনিয়ম প্রমাণিত হওয়ায় শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। গ্যাজেট পাশ হলে মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই বলে জানান ইশরাকের আইনজীবী। এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল, ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। অচিরেই নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট হবে এবং সেই গ্যাজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। রায়ের পর বিজয়ী ইশরাক হোসেন বলেন, অনিয়মই ছিল আওয়ামী লীগ নেতাদের জয়ের হাতিয়ার। দলের সমর্থন পেলে মেয়র হিসেবে শপথ নিতে চান তিনি। হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। রায়ের পর রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে যান ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, সবার আগে জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি। আমাদের দলীয় সিদ্ধান্ত, আমি যদি ভুল না করি, আমি জানি যে সবার আগে আমরা জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটি হলে এখানে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সমূহ সম্ভাবনা রয়েছে। এখন আমি শপথ নিব কি নিব না, এটা হলো সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত, যেটা আমি ইতিপূর্বে বলে এসেছি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের শেষের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও সম্মেলনের সাইডলাইনে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সাথে বৈঠকে ডক্টর ইউনুস একথা জানান। তিনি বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক সমস্যা সমাধান করা হয়েছে। এছাড়া এশিয়ার বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি মুনের সাথে অন্য এক সাইডলাইন বৈঠক করেন ডক্টর ইউনুস। বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য বান কি মুনের সমর্থন ও পরামর্শ চেয়েছেন প্রফেসর ইউনুস। এ সময় বান কি মুন ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন। এর আগে পৃথক বৈঠকে কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডং ইউর সহায়তা চেয়েছেন ডক্টর ইউনুস। কু ডং ইউর সাথে বৈঠকে তিনি এ সহযোগিতা চান। এছাড়া ব্যাংক অব চায়নার সাবেক ডেপুটি গভর্নর সহ বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে হাইনান থেকে বেইজিংয়ে যান ডক্টর ইউনুস। আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন তিনি। ঈদের আগে গাবতলী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে গ্রামে ফেরা মানুষের চাপ। যাত্রীদের অভিযোগ, নেওয়া হচ্ছে টিকিটের বাড়তি দাম।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে টিকিটের দাম বেশি রাখা হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আর ঈদগামী ট্রেনের যাত্রীরা বলছেন অনলাইন টিকিট সিস্টেমের সার্ভারের উন্নয়ন জরুরি। ইফতেখার রেজার রিপোর্ট। ঈদের আগে শেষ কর্মদিবসে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও গাবতলী বাস টার্মিনালে নেই চিরচেনা যাত্রীদের ভিড়, নেই স্টেশনের কুলি ও বাস টার্মিনালের টিকিট কাউন্টারগুলোর হাঁকডাক। অনেকটাই অলস সময় পার করছেন পরিবহন কর্মীরা, এমনই চিত্র গাবতলী বাস টার্মিনালের। তবে যাত্রীদের অভিযোগ কিছুটা ভাড়া বেশি রাখা হচ্ছে। আর দূরপাল্লার বাস হওয়া সত্ত্বেও যাত্রাপথে বিভিন্ন স্থানে থেমে থেমে বাসে তোলা হয় লোকাল যাত্রী। 500 টাকা দিয়ে এসছে, এখন 700 টাকা। ঈদের সময় যদি ওই যে মাঝখান থেকে লোক না উঠায় তাহলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। 3 দিন 27 দুপুরবেলা থেকে 29 তারিখ পর্যন্ত যাত্রী হবে। এদিকে ঈদগামী যাত্রীদের যে কোনো সময় তাৎক্ষণিক স্ট্রাইকিং ফোর্সের সেবা সহ 3 স্তরের নিরাপত্তা দিচ্ছে র্যাব। যে সকল এলাকা হতে মূলত যাত্রীরা যাতায়াত করবেন সে সকল এলাকায় যেন কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী পাল্লায় না পড়েন, তার জন্য আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নিয়োজিত রয়েছে। এছাড়া গাজীপুর মহাসড়ক পরিস্থিতি আজও স্বাভাবিক। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে ঘরমুখ যাত্রায় যানবাহন চলাচল নির্বিঘ্ন রয়েছে। আর ট্রেনের যাত্রীরা বলছেন ঈদ যাত্রা আরও সহজ করতে ঈদ স্পেশাল ট্রেনের সংখ্যা আরও বাড়ানো উচিত। প্রয়োজন ই টিকেটিং সিস্টেমের সার্ভারের আরও উন্নয়ন। সড়ক পথে অনেক ভোগান্তি প্লাস ওখানে দুর্ঘটনারও রিস্ক থাকে, যার জন্য আমরা ট্রেনটা আর কি একটু বেশি পছন্দ করি। আমার সত্যি অনেক ভালো লাগছে, কারণ আমরা 2 ঈদেই ছুটি পাই বাড়িতে যাওয়ার জন্য, সবার সাথে আনন্দে ঈদ উদযাপন করি। নির্ধারিত সময়ের 5 থেকে 10 মিনিট দেরিতে স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে আন্তনগর সব ট্রেনগুলো। এদিকে পাটুরিয়া ঘাটেও নেই কোনো ভোগান্তি। সবশেষে আপন ঠিকানায় ফিরতে পেরে উচ্ছ্বসিত সব বয়সের যাত্রীরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী সমাগম শুরু হলেও নেই আগের মতো যাত্রীর চাপ। ভিড় না থাকলেও ঈদের জন্য লঞ্চ প্রস্তুত রেখেছেন মালিকরা। যাত্রীরা জানালেন ভিড় কম থাকায় স্বস্তিতেই নদীপথে যাত্রা করতে পারছেন তারা। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। সদরঘাট লঞ্চ টার্মিনাল। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও নেই যাত্রীর ভিড়। লঞ্চ শ্রমিকরা হাঁকডাক করে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও পাচ্ছেন না আশানুরূপ যাত্রী। বেশিরভাগ লঞ্চ ধারণ ক্ষমতার চেয়ে কম যাত্রী নিয়েই যাচ্ছে গন্তব্যে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা বলছেন সড়ক পথের চেয়ে নদী পথেই তারা স্বস্তি পান বেশি, ফলে এখনো লঞ্চেই যান বাড়ির পথে। আগের থেকে খুব নিরিবিলি জার্নি হচ্ছে, কারণ লোকজনের চাপ একটু কম। সেফ জার্নি আর কমফোর্টেবল, ভেরি কমফোর্টেবল, এই জন্য মূলত আমরা লঞ্চে যাই। হাজার ব্যস্ততার মাঝেও ফ্যামিলির সাথে ঈদ করাটা আসলে এটা আনন্দজনক। লঞ্চ কর্মচারীরা জানান সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নিয়েও যাত্রী পাওয়া যাচ্ছে না। গেছে টিভি আমরা 2 লাখ টাকা লঞ্চ দিছি, কোম্পানি লাভে নাই। এখন লঞ্চ বেশি, আপনার দিনের লাইনের লঞ্চ 23টা 24টা লঞ্চ চলে তো বোলার লাইনে, এই কারণে প্রত্যেকটা বরিশালের লঞ্চ বন্ধ হয়ে বোলার লাইনে দিচ্ছে। এখন পর্যন্ত আপাতত কেবিন এখনো খালি আছে, আর যাত্রীর চাপ একেবারে নেই বললেই চলে। আগে যে কালে মানে বৃষ্টি আনলে না, সেই কালে আমরা ধরেন যাত্রী হইতে ভরপুর। এখন যে অবস্থা লঞ্চ বন্ধ হয়ে আমাকে 5 মাস ধরে বেতন দেন আমাকে। তবে সামনের দিনগুলোয় যাত্রী কিছুটা বাড়বে বলে আশাবাদী লঞ্চ সংশ্লিষ্টরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন জুনে না ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, প্রধান উপদেষ্টার বক্তব্যের যথার্থ ও স্পষ্ট নির্দেশনা নেই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরখান এলাকায় গরিব ও দুস্থদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রিজভী আরও বলেন, স্বাধীনতার মূল মন্ত্র ছিল গণতন্ত্র, কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আওয়ামী লীগ। বলেন, কথা ও কাজের মিল ছিল না ফ্যাসিস্ট শেখ হাসিনার। তিনি জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজে মালিক সেজে বসেছিলেন। হাসিনা ও তার পরিবার ব্যাংক বিমা লুট, বড় বড় প্রকল্পের আড়ালে অর্থ লুট করে দেশের বাইরে পাচার করেছেন। শেখ হাসিনার ছেলে ওয়াজেদ জয় কি কাজ করে, কোন কোম্পানিতে কাজ করে, কি চাকরি করে? তো সে আমেরিকা, দুবাই, বিভিন্ন জায়গায় নাকি থাকে। কিভাবে থাকে? শেখ হাসিনার লোকরা যে অনাচার করেছে, যে অপচার করেছে, যে মাস্তানি করেছে, যে সন্ত্রাসী করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, আমাদের নামে যেন কেউ অভিযোগ না দেয়। বিগত 15 বছরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হওয়াদের কাছে 2024 দ্বিতীয় স্বাধীনতা, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়,
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে মোদি বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে, তাদের খুশি করতেই নতজানু পররাষ্ট্রনীতি করাই ছিল শেখ হাসিনার কাজ। নাহিদ ইসলাম বলেন, পিলখানা হত্যাকাণ্ড, মোদি বিরোধী ও জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরাসরি জড়িত ছিল। এ সব কিছুরই বিচার নিশ্চিত করতে হবে। ভারতের সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ভারতীয় মিডিয়া 5 আগস্ট পরবর্তী গুজব ছড়াচ্ছে, এসবের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছি, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে কুষ্টিয়ায়। বৃহস্পতিবার বিকেলে জেলার কুমারখালী উপজেলার পান্টি কলেজ মাঠে এই আয়োজন করে উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিক। ইফতার মাহফিলে উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের 5000 নেতাকর্মী অংশ নেন। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদে নতুন পোশাকের সাথে মিল রেখে চুড়ি, কানের দুল সহ সাজগোজের সরঞ্জামাদি কিনতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন বয়সী নারীরা। রাজধানীর বিভিন্ন মার্কেটে বৃহস্পতিবারও দেখা গেছে নারী পুরুষ নির্বিশেষে ক্রেতাদের ভিড়। এ সময় নারী ক্রেতারা বলেছেন, পোশাকের সাথে মিল রেখে তারা কেনাকাটা করেন রুচিশীল গহনা ও সাজগোজের নানা সরঞ্জাম। বিক্রেতারাও নারীর রুচির সাথে সামঞ্জস্য রেখে দোকান সাজিয়েছে কানের দুল, হাতের বালা, গলার মালা সহ বাহারি গয়না দিয়ে। ঈদ উপলক্ষে নতুন শৈলীর গহনা ও বিভিন্ন ব্র্যান্ডের নতুন কালেকশনের নতুন নতুন কসমেটিক্স দোকানে তুলেছেন ব্যবসায়ীরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এবারের ঈদে দীর্ঘ ছুটি হলেও অর্থনৈতিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি একথা বলেন। আমরা বিশেষ পরিকরে ইউপিএন উপদেষ্টা মন্ডলীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো। সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগই আমরা সবাই ঢাকা থাকবো, 2-1 ছাড়া। আর সচিবটি যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে ইস্যু করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। সৌদি আরব, কাতার, কুয়েতে ইফতার মাহফিলের আয়োজন করে রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠন। মাহফিলগুলো প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। এনটিভির প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রমজান এলেই বাংলাদেশে থাকা প্রিয়জনকে ছেড়ে সবাই মিলে একসাথে ইফতারি করেন প্রবাসীরা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদস্থ প্রবাসী ফেনী জেলা বিএনপি ও যুবদল আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রিয়াদস্থ প্রবাসী ফেনী জেলা বিএনপি সহ সভাপতি কাজী মাইনুদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফেনী জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন রিয়াদস্থ প্রবাসী ফেনী জেলা বিএনপি সাবেক সভাপতি কামরুল হাসান মীর। রিয়াদে ইফতার মাহফিলের আয়োজন করে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সানসিটি মেডিকেল সেন্টারের এমডি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইনভেস্টর সাইফুল ইসলাম। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দাস্থ সারে হেরা হাই আল নাইম আল নৌজা বিএনপি ও শ্রমিক দল আঞ্চলিক কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি অঞ্চল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান। মোহাম্মদ তসলিম উদ্দিন ও ইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ আব্দুর রহমান।
জেদ্দাস্থ হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে রেমিটেন্স যোদ্ধা মরহুম নেজাম উদ্দিনের মৃত্যুতে শোকসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এইচ.এম. মহিন উদ্দিন। সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপি সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী। এদিকে জেদ্দায় বৃহত্তর বরিশাল জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নজমুল ইসলাম। এহসান হাবিব মাওলা এবং কাজী নজরুল ইসলাম ফিরোজের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, দোহায় ইফতার মাহফিলের আয়োজন করে রাঙ্গুনিয়া ট্রেডিং অ্যান্ড কার সার্ভিসেস, নাজমায় বি রিং রোডে প্যারিস এক্সপ্রেসের বিপরীতে দোহা জাদিদ মেট্রো স্টেশনের কাছে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ আয়ন কবিরের উদ্যোগে ও স্পন্সর হাসান নাসেরের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে কাতারস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রফিকুল ইসলাম হেলাল। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী হাসান বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির উদ্যোগে সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলামের মায়ের রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল শিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী সহ অন্যরা। অন্যদিকে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুর্শেদ আলম ভূঁইয়া। সাধারণ সম্পাদক কুরবান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুয়েতস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।